নেমন্তন্ন বাড়িতে এতদিন বাদে রাইকে দেখা মাত্র রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মা থেকে শুরু করে রাইয়ের গোটা পরিবার নীলাঞ্জনাকে নিয়ে যখন সেই নেমন্তন্ন বাড়িতে গিয়ে হাজির হয়, ঠিক সেই সময় নীলাঞ্জনা গোটা বাড়িটাকে দেখে বলতে থাকে যে রাই দিদিভাই, তুই দিব্যি নিজের জায়গাটা নিজে করেই নিস, তাই না? তোর কপাল বলতে হবে, নয়তো বা এত কিছু করা সত্ত্বেও, তোকে এতবার মেরে ফেলার চেষ্টা করা সত্ত্বেও তুই কোনো মতে মরলি তো নাই, বরঞ্চ তোর কপালটা আরও বেশি খুলে গেল। তুই এমন এক বড়লোক বাড়িতে এসে পড়লি যে কিছু আমার আর বলার নেই। কিন্তু এই যাত্রায় তুই একদম টেনশন করিস না, আমি নিজে আগে নিজের বাঁচার একটা পথ খুঁজে নিই, তারপরে দেখ তোকে আবারও কী করে আমি মৃত্যুর দিকে ঠেলে দিই, কারণ তোকে না মারা পর্যন্ত কোনো মতে আমি শান্ত হয়ে বসতে পারবো না। ঠিক সেই সময় রায়ের বৌমনি নীলাঞ্জনাকে বলতে থাকি যে কি নীলু, নিশ্চয়ই আবারও মাথার মধ্যে কোনো খুরাফাতি বুদ্ধি আটছো, তাই তো? তোমাকে একটা কথা বলে রাখছি, এই যাত্রায় কিন্তু তুমি তোমার দাদা ভাইয়ের নজরে নজরে রয়েছো, তাই তুমি যদি নিজের ভালো চাও তাহলে এমন কোনো কিছু ঘটানোর চেষ্টা করো না এই অনুষ্ঠান বাড়িতে, যার ফলে কিনা তোমার দাদাভাই তোমাকে এখানে সকলের সামনে ইনসাল্ট করতে বাধ্য হয়। ঠিক সেই সময়েই রায়ের মা বলতে থাকে যে মিষ্টি, আমরা যেখানে এসেছি, যে কাজের জন্য এসেছি, বরঞ্চ সেই কাজটা করি। ঠিক সেই সময় রায়ের গোটা পরিবারকে দেখা মাত্র ঈশার গোটা পরিবার নিয়ে ঈশা হাজির হয় দরজার কাছে এবং গিয়ে বলতে থাকে যে আরে মাসিমা, আপনারা এসে পড়েছেন, আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম সেই কখন থেকে। আমি তো ভাবছিলাম যে আপনারা হয়তোবা রাস্তাটাই চিনতে পারছেন না, হয়তোবা বাড়ি খুঁজে পাচ্ছেন না, তার জন্য আস্তে আস্তে লেট হচ্ছে। ঠিক সেই সময় রায়ের দাদাভাই বলতে থাকে যে না না, আপনি যে অ্যাড্রেসটা আমাদেরকে দিয়েছেন সেই অ্যাড্রেসটা খুঁজে, এবং আপনাদের যথেষ্ট পরিমাণে এই খড়গপুরে নাম আছে, সেই নামেই তো আমরা একবার যখন আপনাদের নামটা বলেছি তখনই সকলে মিলে আপনাদের বাড়িটা দেখিয়ে দিয়েছে, তাই আমাদের আপনার বাড়ি খুঁজতে কোনো রকম কোনো সমস্যা হয়নি। আসলে আমাদের বাড়ি থেকে একটু বেরোতে বেরোতে লেট হয়ে গেছে, আবার রাস্তার যে ট্রাফিক জ্যাম। ঠিক সেই সময় অঞ্জন বলতে থাকে যে মা, তোমরা নিশ্চয়ই ওনাদেরকে চিনতে পারছো না, ওনারা হলো গিয়ে রায়ের বাড়ির লোক, ওরা হলো গিয়ে রায়ের মা এবং রায়ের দাদাভাই বৌমনি এবং রায়ের বোন। ঠিক সেই সময় রায়ের মা বলতে থাকে যে দিদি, আজকে আপনাদের এই অনুষ্ঠান, আসলে আমার সেরকমভাবে কোনো প্রস্তুতি নেওয়া ছিল না, তাই আপনাদের জন্য বিশেষ কিছু আনতে পারিনি, কিন্তু এই সামান্য একটা উপহার আপনি প্লিজ গ্রহণ করুন। ঠিক সেই সময় ঈশা শাশুড়িমা বলতে থাকে যে আপনারা যে এত দূর থেকে এখানে এসেছেন আমাদের নেমন্তন্ন রক্ষার খাতিরে, সেটাই তো আমাদের জন্য অনেক দিদি। এর থেকে বেশি আর কী বা পাওনা আছে বলুন তো? এখন তো শুধু ঠাকুরের কাছে এতটুকুই প্রার্থনা করি যে আপনাদের বাড়ির মেয়েকে আপনারা বুঝে শুনে বাড়ি থেকে নিয়ে যান, তারপরে আপনাদের মেয়েকে আমাদের করে মাঝে সাঝে এখানে নিয়ে আসবেন, সেটাই আমাদের জন্য অনেক। কারণ আর যাই হোক না কেন, আমাদের তো মেয়ে নেই, মেয়ের অভাবটা আপনাদের বাড়ির মেয়ে এমনিতেই আমাদের বাড়িতে পূরণ করে দিয়েছে, জানেন তো? আমি কোনোদিনও ভাবতেও পারিনি যেরকম করে রাই এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমাকে তো ঈশা বললো যে ও নাকি ও রাইয়ের বাড়ির গোটা পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং সেই সুবাদে খোঁজ করা মাত্রই নাকি আপনাদের খোঁজ পেয়ে আপনাদেরকে এ বাড়িতে নেমন্তন্ন করেছে। সত্যকার অর্থেই আজকে যদি ঈশা না থাকতো তাহলে হয়তো বা কোনো মতেই আমরা আপনাদের অবধি পৌঁছতে পারতাম না। আর আপনারাও ভাগ্য গুণে এতটাই অমায়িক একজন মানুষ যে আমাদের বইয়ের কথার উপরে বিশ্বাস করে আপনারা এত দূর এখানে ছুটে এসেছেন। ঠিক সেই সময় রায়ের মধ্যে থাকে যে জানেন তো দিদি, কেন জানি না আমার আর তোর সইছে না আমার মেয়েকে কখন আমি দেখবো, কারণ আমার মেয়েকে অনেকটা দিন হয়ে গিয়েছে, তো আমি তো প্রায় আমার মেয়েকে মৃতই ধরে নিয়েছিলাম, কিন্তু যেই মুহূর্তে কিনা ঈশা আমাদের বাড়িতে এসে সব কথা বলো না, তখন থেকে আমার বিশ্বাস করতে মন চাইলো, তাই বিশ্বাস করলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।